আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে, উপন্যাসের 52তম পর্বের শেষ অংশ। লেখনীতে সালমা চৌধুরী। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন সে ঠিক বুঝতে পারছে। পা জ্বালা করছে মিমের, কাটাস্থান থেকে রক্ত বেরিয়ে পরনে সেলোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজে ভয় পেয়ে আছে। বাসার কাউকে জানতে পারলে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিমের পায়ের দিকে তাকাতেই কাছে আর আরিফকে অনর্গল বুকেই চলেছে। মিম বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ কাটা স্থানে জীবাণুমুক্ত মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম আর অন্য একটি ড্রেস পরে কিছুক্ষণ পর দুই বোন একসাথে নিচে নামলো। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিক মতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতে দেখলো আলী আহমদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আব্বু আর কাকিয়াকে পাশ কাটিয়ে দরজায় আসতে মেঘের পা যুগল থমকে গেছে, সাথে হৃদস্পন্দনও থেমে গেছে। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমদ খানের পা দুটো আঁকড়ে ধরে অবিচ্ছেদে কেঁদে চলেছে। ব্যক্ত স্বরে নিজের ভুল স্বীকার করছে। আলী আহমদ খানের কাছে মাপ চাইছেন। আলী আহমদ খান বোনকে অনেকদিন আগে ক্ষমা করে দিয়েছে, তবে আজ বোনের হাজবেন্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি। পাথুরে মানবে নেয় আলী আহমদ খান বিছানার একপাশে বসে আছে। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনের প্রতিটা মানুষের চোখ টলমল করেছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকে এক অসহনীয় যন্ত্রণা হচ্ছে, হৃদয় খুঁড়ে আর্তনাদ বেরিয়ে আসছে। অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। ক্ষণিকের মধ্যে মেঘ নিজেকে ফুপির জায়গায় কল্পনা করতে মেঘের চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু মুহূর্তে বিলীন হয়ে গেছে তার। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতেই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। চারপাশে চোখ বুলিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবির রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশগল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস? মোটেও না, তোরা শুধুই আমার ওনারকে দোষারোপ করছো। ওনার কোনো দোষ নাই, ভাগ্য ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনো তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বাঁকা হেসে মৃদু স্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে যেন স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া তুমি বিয়ে কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আমি ঠাট্টা স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপর করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স আমার। আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত কত গ্রামে 12 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হয়। সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়, তোকে দিতে কি সমস্যা? আইরিন গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে যে বিয়ে দিচ্ছ না? তানভীর সতত জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই তো কোনো টেনশন নেই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এবার সবার টেনশন। আইরিন বুড়ো নাকের গুড়িয়ে টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়ে করব না। আইরিনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করেছে। আইরিন আগে কটমট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাতের ঠোঁটে হাসি রেখে বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিটার বিয়ে দিব না, সারা জীবন আমাদের কাছে রেখে দিব, তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গলা ফুলনো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত ব্যাককেল ক্যান্ডে, মজা বুঝিস না? আইরিন মাথা ঘষতে ঘষতে অসহায় মুখে বলল, আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এদিকে আকলিমা খান দরজায় এসে ডাকলো, তানভীর ওদের নিয়ে বাসা
ওদের নিয়ে বাসাটা একটু ঘুরিয়ে দেখা, আর পারলে আবিরকে ধরে রুম থেকে একটু বের কর। একা রুমে বন্দি করে থাকতে ভালো লাগবে না ছেলেটার। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে আসছি। আইরিন, আরিফ, জান্নাত আগেই বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুই পাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবির হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। আবির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে শাকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুজনই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাই বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন, ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিকে এদিকে ওদিক নজর বুলে মেঘ উঠে নিজের মনকে সামলাতে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, কিরে তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলক তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ পড়ল। অমনি মিম রেগে মেঘে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছ তাদের নিয়েই যাও। মেঘ যতই আইরিন আর আরিফেরকে নিয়ে ওপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেছে। ছাদ ভর্তি এত গাছ দেখে আইরিন খুব লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশ লিস্টে প্রায় সর্বপ্রথম গাছ অলরেডি মেঘের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করেই যাচ্ছে, এই গাছ আমার আছে, এটা এখন নাই, এই গাছটা আমার বাসায় হয় না। তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ শুদ্ধ করে বলে উঠল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা, গবেষণা গাঢ় মনে হয় কেউ করে না। আইরিন ঠাট্টা স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আইরিনকে ভেঙচি কাটলো। মেঘ হেসে বলল, আচ্ছা গাছ নিয়ে আর কথা বলবো না, তোমার যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সে বিষয়ে বলো। আরিফ রাগে মুহূর্তে গায়েব হয়ে গেছে। সহসা অস্ফুট কণ্ঠে বলল, এই না আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যিত নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখ চেপে ধরছো কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইলে? মানে কি? আরিফ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ভালো বোন। মেঘ ফুরুকুচকে সন্দেহান দৃষ্টি তাকিয়ে শুধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরলো কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলছি, এই জন্য সহ্য হয়নি। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুটছে। বিড়বিড় করে বলল, আগে বাসায় চল, তারপর তোকে বোঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবির ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব নিয়ে নানান আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমদ খানের রুমে টুকটাক কাজ করছে। মাহমুদা খানকে আলী আহমদ খান নতুন করে সবাই পরিচয় করে দিচ্ছে। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চেনে। আলী আহমদ খান হঠাৎ প্রশ্ন করলো, তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু শুনে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে 2 মেয়ে। মোজাম্মেল খান শুধালেন, আরেক মেয়ে কোথায়? নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়ন তাকিয়ে বলল, আফা, তোমার এক মেয়েকেও বিয়ে দিয়ে ফেলছো? মাহমুদা খান মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ, 1 বছর আগে 1 বছরের একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমদ খান মালিয়া খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমাদের ছেলের এবার বিয়ে করানো দরকার নাকি, কি বলো? মালিয়া খান কিছুটা তপ্ত স্বরে বলল, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথাটা বলছি, কিন্তু আপনি তো আমার কোনো কথারই গুরুত্ব দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হবে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বইয়ের মুখই দেখতে পাইনি। আব্বাজান ডাকি শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো মেয়ে কি পছন্দে আছে ভাইজান? দেখছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে। আবির শুধু হ্যাঁ বলে হবে। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, মেয়েকে কি করে? আলী আহমদ খান ঠাট্টা স্বরে বললেন, মেয়ে তুমিও দেখেছো, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবার প্রশ্ন করলো, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো? মালিয়া খান জিজ্ঞাসালুপ দৃষ্টিতে বলল, শাকিল খানকে? ইকবাল খান
উত্তরে দিল, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাআল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না। যাকে বলে আগুন সুন্দরী, তার উপর তার বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলে বউ হবে আমাদের মতোই সাধারণ, অবশ্য মিশুক হতে হবে। যেন আগুনের পাশাপাশি ভিতরে, যে আগুনের পাশাপাশি ভিতেও পড়বে না, সে আগুন আমার ছেলেকে পুড়িয়ে ছাই করে দিবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলের বিয়ের জন্য রাজি হলে তারপর সামান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিন আবিরের যতটুকু চিনেছে, আবির মেয়েকে না পেলে আবিরও বাঁচবে না, যেমনটা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারলেন না, আবার চুপচাপ কথা হজমও করতে পারছে না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতে মিম কিছুটা একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ের ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে বলল, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমার একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটো দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে কলা দুটো বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, সাথ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো। মিম ঠোঁট পেকিয়ে হেসে, অবশ্যই, এখনই যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে। মুহূর্তেই যেন পায়ের ব্যথার কথা ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, মিমাপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠেই বলল, আচ্ছা যাচ্ছি, তুই এখন আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শরীরের অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃতভাবে মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার শিওর সিডোর, আয়লা, আরো যত সব তাণ্ডব আছে সব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমের পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতে স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে গেছে। সামনে থাকা আইরিনকে দুকাদে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। তৎক্ষণাৎ আরিফও নিজেকে শক্ত করে কোনোভাবে স্থির করে। পায়ে 2-3 জায়গায় ঘষা লাগায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পেছনে ফিরে তাকাতেই দেখে একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে, আর আগের সিঁড়িতে আরিফের পা পড়েছিল। মিম 2টা কলা খেয়ে তারপর 2টা সিঁড়িতে বাকল ফেলেছে। যে কোনো একটাতেই আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলতেই মিমের দিকে তাকাতে মিম নিজের 2 হাত ঝেড়ে এমন ভাব নিল যেন বিশাল একটা কাজ সেরে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করলো না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘকে পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্ধিহান দৃষ্টিতে মিমেরকে দেখলো, কিন্তু কিছু বলল না। নিচে নামতে দেখে সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরো 5টা চেয়ার অ্যাড করা হয়েছে, তুলনামূলক জায়গা কম। ফুপ্পিদের পাশে 2টো চেয়ার ফাঁকা, আবিরের পাশে একটা চেয়ারও ফাঁকা। আইরিন মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপ্পিদের পাশের চেয়ারটায় বসতে বসতে মেঘকে ইশারা করে বলল যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির 2বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশে চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে বলল, বনু, এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমদ খানও বলল, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আকপাস না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতি, মেঘের মন শিউরে উঠছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে তাকিয়ে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত দিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতে স্পর্শ লাগতে মেঘ কারেন্টের শর্ট খাওয়ার মতো আটকে ওঠে। মুহূর্তে হাত ছিটকে সরিয়ে নেয়। আকস্মিক মেঘের এমন আচরণ আবিরের কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না।
খাওয়ার মাঝে প্রয়োজনের বাইরে কেউ কোনো কথা বলেনি। মিমের সাথে দুই একবার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমদ খান খাবার শেষ করে গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথা আবিরের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত করেছে। আবির চোখ মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েকবার ভাঁজ ফেলে এদিক সেদিক নিঃশ্বাস আটকে রেখেছে। আবির ঢোক গিলতে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর একসঙ্গে ভয় কাজ করছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে আবির নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ড দপদপ করে কাঁপছে। আব্বু, চাচ্চু সহ খানবাড়ির প্রায় সব সদস্যই এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপির সাথে প্রথমবার দেখা হওয়ার পর মালিয়া খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করেছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমত অবস্থা আবির কোনোভাবে নতুন ঝামেলা করতে চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থা অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচ্চুর সামনে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতা আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর কোনো ক্রমেই অন্য মেয়ের সাথে আবিরের বিয়ে হয়ে গেলে মেঘের কি হবে সেটা ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বাসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবির রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপত নীরবতা চলল। অবশেষে আবির ছোট্ট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির একপাশ না ভেবেই বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গুছিয়ে উঠতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ের কথা ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হয়ে গেছে। তাছাড়া তোমার বিয়ের বয়স হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে আমার নিজের দায়িত্ব পালন করা। কিন্তু আব্বু, আমি এখনো কোনো অবস্থাতে বিয়ে করতে রাজি নই। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথা চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবত আমাদের পারিবারিক নিজস্ব ব্যবসা হিসেবেই সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম। আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমার যে স্যালারি দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন সবটাই তুমি নিতে পারো। এরপরও যদি সমস্যা থাকে তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ আমি দিলাম। আবির মলিন হাসে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর নিব, তবু বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নিব না। মোজাম্মেল খান রাজবাড়ী কণ্ঠে বললেন, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজন মতো অ্যামাউন্ট নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাচ্ছে, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বলল, আর মেয়েটাও তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আটকে উঠল। মুহূর্তে মাথার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সহসা হৃদস্পন্দন জোরালো হলো। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্যমনস্ক আবিরের উষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবিরের নিজেকে অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গম্ভীর কণ্ঠে শুধালো, কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবের মেয়ে। তুমি তো চেনোই, ওনার মেয়ে সারা। কেউ নিশ্চয়ই চেনো, মাঝে মাঝে অফিসে আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসতে চেয়েছিলেন। তারপর নিজ থেকে সারার সঙ্গেও বিয়ের সম্বন্ধে কথা বলেছেন, যদিও ভাইজান তেমন কিছু বলেনি। বাসায় আলোচনা না করে ওনাদের জানানো ঠিক হবে না। বাসায় সবার কোনো মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত দেওয়া হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই। তারা আসলে
তারা আসলে এঙ্গেজমেন্টটাও সেরে ফেলা যাবে। সবার কথা শুনে আবিরের মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে। মনের কোণে এক টুকরো বিরক্তি মুহূর্তেই টকবক করে উঠছে, উকি দিচ্ছে যেন বারবার। মুহূর্তেই বিলুপ্ত হয়ে যায়। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, পায়ের রক্তে টকবক করে ফুটছে। মেঘ, তানভীর দুই ভাই বোনই অসহায় মুখে তাকিয়ে আছে আব্বুর অভিমুখে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখে পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিতি সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হচ্ছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলের মত থমথম খেয়ে গেছে। ফুপিরা সকলেই মুখ চাওয়াচাওয়ি করছে। সবার দিকে তাকিয়ে আবিরের দৃষ্টি প্লেটে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুই পাশে শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগ ফুলে গেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওদের সাথে কোনো মিটিং থাকলেই আলোচনায় সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রতিদিন ফর্মালিটি করে আবিরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফি অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বললেও গিয়েছিল, কিন্তু পরবর্তী ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেদিকে সারা প্রায় অফিসে আসতো, যে আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করতো। আবির ব্যস্ততা দেখে সবসময় ইগনোর করতো। সারা বেশ কয়েকবার আবিরের নম্বরও চেয়েছিল, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতে আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছরে এ বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়ে হোক আর যে সাহেবের মেয়ে হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রম ব্যতীত অফিসের যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনার আলোচনা বন্ধ করুন। আলী আহমদ খানের রাজবাড়ী কণ্ঠে বলল, তুমি কথা শেষ করতে তো দিবে। আব্বু, আমি তোমার কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমরা কিছু বলার থাকলে বলতে পারো। আমি রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাইছেন। বাহ, অসাধারণ। মালিয়া খান শান্ত স্বরে বলল, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না? ওনারা তো সিদ্ধান্ত জানাতে চাচ্ছেন। আম্মু এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপিয়ে দিচ্ছেন। ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতে চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে কোনো প্রকার কথা যেন না হয়। আলী আহমদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জানালো, ধন্যবাদ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজেদের মর্জি মাফিক চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তাদের কাছে মূল্যহীন, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে বিয়ে দিন, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। তবে রাজি হয়নি বলে অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুর আব্বু, বাহ। আপনার মেয়ে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে কথা বলায় আবির বুঝতে পারলো না। চোখ ঘুরিয়ে তানভীরকে চোখ পড়তে আবির তানভীরকে দেখে সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গম্ভীরতা লেগে আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিয়া খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবাই মনমরা ভাব দেখে আবির ঠাট্টা স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকেই বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আর ধুমধাম করেই হবে। আইরিন আর মিমাকে উদ্দেশ্য করে বলল, তোরা ড্যান্স শেখা শুরু কর, আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই হেসে ফেললো। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো থেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আর আরিফ মজা করে বলল, ভাই আমার কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তোরা সবাই মিলে লুঙ্গি ড্যান্স দিবি। মালিয়া খান তপ্ত স্বরে বলল, আবির তোমার আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে বলল, আম্মু। মালিয়া খান কণ্ঠ ঠান্ডা করে বলল, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু।
আলী আহমদ খান কিছুক্ষণ আগে রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বোলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছে, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এ বিষয়ে মনে সন্দেহ। মেঘের প্রতি আবিরের ভালোবাসা নাকি ভালো লাগা 1 বছর করে আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেসব ভেবেই মেঘের মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘ বারবার শুধু মনে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা কর্মকাণ্ড, আবিরের এই অবস্থা, এখন সে কি করবে? মেঘের ভাবসাব দেখে আবির মেঘকে দিকে সরাসরি তাকালো। কণ্ঠে খাদে নামে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিষময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনয় হয়ে গেছে। আবির মেঘের চোখে গম্ভীরতা অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠ কানে আসতে আবির নড়েচড়ে বসলো। চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাওয়া শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো। মনে মনে নিজে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরে একটা মানুষ এত স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছে। খাওয়ার সময় আলী আহমদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়েছেন। সন্ধ্যার পরপরই মেঘ ঘুমিয়েছে। সে ঘুম ভেঙেছে রাত 11:30।